আপনারা ইতিমধ্যেই জানেন কুরুক্ষেত্র রাজ্যের একেবারে প্রথম সারির 7টি চ্যানেলের যে একই সঙ্গে সম্প্রচারের যে প্রয়াস, সেই কুরুক্ষেত্র ইতিমধ্যেই আপনাদের ড্রয়িং রুম থেকে আপনাদের মনের মধ্যে পৌঁছে গেছি আমরা। আর এই কুরুক্ষেত্রের আজকের কনক্লেভের প্রথম রয়েছি আমি সুতপা এবং আমার সঙ্গে রয়েছেন শ্বেতা, সঙ্গে রয়েছেন আমাদের পর্বের একেবারে বিশেষ অতিথি পলিট ব্যুরো সদস্য, সঙ্গে তিনি প্রাক্তন সাংসদ আমার সবাইকে নমস্কার আর প্রণাম জানাচ্ছি। থ্যাংক ইউ, আপনারা আমাকে এই মঞ্চে ডেকেছেন। একদমই। তার আগে আমরা বরং আপনার সম্পর্কে প্রত্যেকেই জানেন, শুধুমাত্র রাজ্যবাসী নয়, দেশবাসী বলেও ভুল হবে। বিশ্বের একেবারে নারী নেত্রীদের কথা যদি আমরা বলি, প্রথম সারিতেই রয়েছেন আপনি। তারপরেও আমরা শুনে নেব কিছু কথা। বৃন্দা কারাত, জন্ম 17 অক্টোবর 1947 সালে। তিনি হলেন ভারতের একজন বিশিষ্ট কমিউনিস্ট রাজনীতিবিদ। 1993 থেকে 2004 সাল পর্যন্ত তিনি ছিলেন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উইমেন্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। পরবর্তীতে তিনি এর সহ-সভাপতির পদ সামলেছেন। 2005 সালে তিনি সিপিআইএম পলিট ব্যুরোর প্রথম মহিলা সদস্য হন। একই বছরের 11 এপ্রিল পশ্চিমবঙ্গ থেকে ভারতের কমিউনিস্ট পার্টির হয়ে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। ছাত্র জীবন থেকেই তিনি মার্ক্সবাদী সাহিত্যের সাথে নিজেকে পরিচিত করেছিলেন। পার্টির নির্দেশনায় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হিসেবে ভর্তি হওয়ার পর থেকে ছাত্রকর্মী হিসেবে তার রাজনৈতিক কাজ শুরু করেন। প্রাথমিকভাবে তিনি কলেজ ক্যাম্পাসে এবং পরে বাংলাদেশের যুদ্ধের সময় রাজ্যের শরণার্থী শিবিরে ছাত্রছাত্রীদের সাথে কাজ করেছিলেন। 1975 সালের 7 নভেম্বর দেশের অন্যতম কমিউনিস্ট নেতা প্রকাশ কারাতকে বিয়ে করেন। একই বছর উত্তর দিল্লিতে টেক্সটাইল মিল শ্রমিকদের সাথে ট্রেড ইউনিয়ন সংগঠক হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি। সে সময় থেকে শ্রীমতী কারাত কর্মী আন্দোলন এবং ভারতীয় নারী আন্দোলনের সাথে সক্রিয় হয়ে ওঠে। একেবারে আপনার কাছে প্রথম যে প্রশ্নে আমি যাব, ত্রিপুরার এই নির্বাচন নিয়ে বিভিন্ন জায়গায় আপনি ঘুরেছেন, প্রত্যেকটি গ্রামে চষে বেরিয়েছেন, প্রত্যেকটি শহরে আপনি ঘুরেছেন, আমরা দেখেছি নির্বাচনী সভা করেছেন। অ্যাজ এ ন্যাশনাল লিডার আপনারা মানুষ দেখলে বা আপনাদের কর্মীদের দেখলে তাদের মুড, তাদের পালস বুঝে যান। এবার তাদের কি রেসপন্স ছিল আপনাদের দলের প্রতি? আমি দেখেছি কি এবার একটা উৎসাহ আছে, একটা বিশ্বাস আছে, একটা আত্মবিশ্বাস আর কনফিডেন্স আছে কি 5 বছর বিজেপির যা কুশাসন রয়েছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সেই শাসনকে পাল্টাবার একটা সাহস, একটা দৃঢ়তা আর একটা বিশ্বাস আমরা দেখেছি। আর একটা প্রশ্ন এটা সঙ্গে যেটাতে আসবো, যেটা আপনি বললেন যে সাধারণ মানুষের কর্মীদের দৃঢ় বিশ্বাস আপনাদের প্রতি দেখেছেন। আপনাদের কোন ইস্যুগুলো নিয়ে তাদের কাছে গেছিলেন, মূলত সেই বিষয়গুলো কি ছিল? দেখুন, যখন নির্বাচন হয় তো প্রথম হচ্ছে আমাদের বিকল্পটা কি। তো আমরা আমাদের যা ম্যানিফেস্টো আছে এবার, তাতে আমরা খুব পরিষ্কার ভাবে বলেছি কি আগে 5 বছর যদি জনগণ আমাদের মত দেন তখন আমরা কি করব ত্রিপুরার জন্য। আর তাতে অনেকটাই এর উপরও নির্ভর করে যখন আমরা ম্যানিফেস্টো তৈরি করি কি 5 বছর যা সরকার চলেছে সেই সরকার যা প্রতিশ্রুতি দিয়েছিল সেটা তো কিছুই পুরো হয়নি। সেই পরিস্থিতির মধ্যে একটা বড় দায়িত্ব হয়ে যায়। ধরুন একটা সোশ্যাল সিকিউরিটির কথা যদি আমরা বলি, যখন আমাদের বামফ্রন্ট সরকার ছিল আমাদের অনেক সোশ্যাল সিকিউরিটি একটা ফ্রেমওয়ার্ক আমরা তৈরি করেছিলাম। এখন এই সরকার 1,33,000 যারা পেনশনধারী ছিল তাদের নাম কেটে দিয়েছে লিস্টে। তখন নিশ্চয় যখন আমরা বলবো কি আমরা পেনশন বাড়াবো, তো প্রথম কথা হবে কি আমাদের বলতে হবে কি 1,33,000
যাদের নাম বাদ দিয়েছে তাদেরকে আমরা জুড়িয়ে পেনশনটা বাড়াবো। দ্বিতীয় হচ্ছে, যদি আমরা সরকারি কর্মচারীদের দিকে তাকাই, কেন সরকার হচ্ছে মেন এমপ্লয়ার ত্রিপুরার মতন প্রদেশে, আর এই 5 বছরে বিজেপি সরকার বলেছিল সরকারি কর্মচারীদের জন্য কি আমরা যত ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিকে আমরা পূর্ণ করব। কিন্তু আমরা দেখেছি সংখ্যার যদি আমরা দেখি তো অ্যাকচুয়ালি যারা 2018-তে যার সংখ্যা ছিল সরকারি কর্মচারীদের, in a big way that has been reduced. টিচার্স, শুধু শিক্ষা ক্ষেত্রে যদি আমরা দেখি, আফটার অল ত্রিপুরার একটা খুবই একটা ভালো রেকর্ড ছিল লিটারেসিতে, এডুকেশনে। ইনফ্যাক্ট গত 10 বছর আগে ত্রিপুরার এরকম গ্রোথ রেট ছিল এডুকেশনে that it equaled Kerala. That was a wonderful achievement of Tripura. কিন্তু এই 5 বছরে 16,500 টিচারের সংখ্যা কমে গেছে। এখন যখন টিচারের সংখ্যা কমে যাবে, যখন স্কুল প্রাইভেটাইজ হবে, যখন স্কুল ফিস বাড়ানো হবে, তখন যখন প্রধানমন্ত্রী বলেন ডিজিটাল ইন্ডিয়া ত্রিপুরা দারুণ প্রোগ্রেস হয়েছে, আর আমরা যদি দেখি কি কত পার্সেন্টেজ বাচ্চাদের ড্রপ আউট বেড়ে গেছে ত্রিপুরাতে, তো ন্যাচারালি আমাদের ম্যানিফেস্টোতে আমাদের বিকল্পভাবে বলতে হবে that we will ensure proper public sector education facilities. আর বিশেষ করে ট্রাইবাল এলাকায় যদি আমরা দেখি খুবই খারাপ অবস্থা। আমি তো অনেক জায়গায় গিয়ে দেখেছি অবস্থাটা ভালো না শিক্ষার। শাস্তি ওরা বলেছিল every institution, every constituency will have a college. কোথায় কলেজের কি অবস্থা আজকে স্বাস্থ্যটা? তো আমাদের কথা হচ্ছে একটা বিকল্প নীতি, একটা প্রো পিপল পলিসি নিয়ে ত্রিপুরার উন্নয়নের জন্য। আর সমাজের দিকে যদি আমরা দেখি, একটা সত্যি, কেন আমি তো মহিলাদের সাথে কাজ করি, আমি বলতে পারি প্রত্যেক জায়গা আমাদের মেয়েরা কিন্তু খুবই ওয়ারিড, কেন ড্রাগসের এত বেড়ে গেছে ত্রিপুরাতে। আর আমাদের মহিলা সমিতি যখন গ্রামে গ্রামে আমরা গিয়ে কাজ করি, আমরা দেখছি কি অনেক যুবক ত্রিপুরার আলাদা আলাদা শ্রেণীর যুবক, গরিব হোক মধ্যবিত্ত হোক, this drugs menace in Tripura and the trafficking of drugs in Tripura, এটা কিন্তু আমরা আগে দেখিনি। তো সেটা সামাজিক দিকে, আর যদি আমরা দেখি কি পলিটিক্যালি যদি আমরা ড্রাগস স্মাগলার্সের সাথে হাত মিলিয়ে, যেরকম এখন সরকারের মন্ত্রীরা পুরোপুরি পাবলিক ডোমেনে আছে, কার কোন আত্মীয় কোথায় ড্রাগসে ধরা পড়ে যাচ্ছে, তো দ্যাট ইজ এ শকিং থিং ফর ত্রিপুরা। ওরা বলেছে ত্রিপুরা মুক্ত, ড্রাগ মুক্ত, কিন্তু ত্রিপুরা তো ড্রাগ যুক্ত হয়ে গেছে। So many issues are there, and one of the big issues is pension. কেন সরকারি কর্মচারীদের যা পেনশন, নিউ পেনশন স্কিম আছে, সেটা আমরা বলছি আমরা ওল্ড পেনশন স্কিম নিয়ে আসবো। এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এখন পেনশনের যা আমাদের সেভিংস আছে সেটা যদি স্টক মার্কেটে হয়, আর আমাদের মতলব রিটায়ারমেন্টের সময় আমাদের যদি কোনো ফিক্সড গ্যারান্টিড পেনশন নেই, তখন কি হবে? তো সেই জন্য কতগুলো সোশ্যাল সিকিউরিটি স্কিমসে, আর আমরা ভ্যালিউ অ্যাডেড ত্রিপুরার জন্য কি কি করতে পারি, রাবারের কথা আছে, ফ্রুট, ভেজিটেবলস, ফিশের কথা আছে, এগুলো কিভাবে আমরা ডেভেলপ করে মার্কেটগুলোকে বাড়াবার জন্য। আগে আমরা বাংলাদেশের সাথে যখন আমাদের লেফট ফ্রন্ট গভর্নমেন্ট ছিল, অনেকটা এই ব্যাপারে আমরা এগিয়ে গিয়েছিলাম। এইসব আমাদের দেখতে হবে টু এনশোর এমপ্লয়মেন্ট ফর আওয়ার ইউথ। একইভাবে আমি ফের একবার আপনাকে স্বাগত জানাবো আমাদের কুরুক্ষেত্রের কনক্লেভের এই পর্বে। থ্যাংক ইউ। আমি যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো, যে আমরা দেখেছি যে বিগত অনেকটা বছর কিন্তু রাজ্যের শাসন করেছে বামফ্রন্ট, এবং তারপর 5 বছর নতুন একটা সরকার, ফের আরেকবার পরীক্ষার পালা। কেন জোট তৈরি করতে হয়েছে? কারণ এতটা বছর শাসন করার পরে এই মুহূর্তে দাঁড়িয়ে জোট করার প্রসঙ্গটা কেন এলো? বামফ্রন্ট কি 7-7 সিট দিতে পারবে না লড়াইয়ের ক্ষেত্রে? কি বলবেন? এটা খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন, আর বিশেষ করে ওই কনটেক্সটে কি কালকে আমাদের দেশে প্রধানমন্ত্রী এসে বলে গেলেন কি কেরল মে কুস্তি
और त्रिपुरा में दोस्ती, तो हम भी उसका जवाब देना चाहते हैं। और आपने मुझे सवाल किया, मैं आपकी शुक्रिया अदा करना चाहती हूँ, क्योंकि दोस्ती इसलिए केवल कांग्रेस के साथ नहीं, हम ये मानते हैं कि आज पूरे देश भर में जो संविधान के ऊपर, जो बुनियादी जनवादी अधिकारों के ऊपर जो हमले हैं, हर इंस्टीट्यूशन को सबवर्ट किया जा रहा है। आपने देखा एक सुप्रीम कोर्ट की जज 1 महीने पहले रिटायर्ड हो गए और 1 महीने के अंदर अंदर गवर्नर बना देते हैं। क्या सुप्रीम कोर्ट का ये उचित है? सुप्रीम कोर्ट इंडिपेंडेंट इंस्टीट्यूशन, एक सुप्रीम कोर्ट का चीफ जस्टिस को 1 महीने के अंदर आप अपने राज्यसभा के मेंबर बना लेते हैं, क्या मैसेज है? कोई इंडिपेंडेंट इंस्टीट्यूशन इस देश में बचेगा कि नहीं? कोई जनवाद बचेगा कि नहीं? हम लोग ये मानते हैं कि हमारे देश में धर्म हमारा निजी अधिकार है। आप हिंदू हैं या मुस्लिम है या ईसाई है या कोई भी धर्म में विश्वास करते कि नहीं, लेकिन आज पूरी देश भर में आग लग रही है धर्म के नाम पर। ये क्या है? ये क्या हो रहा है? आज हिंदुस्तान को अगर पूरी दुनिया ये समझ रही है, सब जगह रिपोर्ट्स आ रहे हैं कि हिंदुस्तान में मिनिमम सेक्युलरिज्म अधिकार, ये बहुत खतरनाक चीज है। इसलिए हमने कहा देश भर में आज बीजेपी सत्ता को इस्तेमाल करके कॉन्स्टिट्यूशन पर हमला कर रही है। आज बीजेपी और आरएसएस के साथ मिलकर आज हमला कर रही है। इसलिए कांग्रेस सीपीएम का सवाल नहीं है, त्रिपुरा का सवाल नहीं है। 2023 फरवरी शुरुआत है कुरुक्षेत्र की, पहला चुनाव त्रिपुरा से शुरू, और इस चुनाव में अगर सब शक्तियां जो देश प्रेमी है, जो देश के संविधान को बचाना चाहते हैं, मैं तो कहती हूं हर संगठन, हर व्यक्ति, हर पार्टी, हर दल जो यूनिटी में विश्वास करते हैं, आप आइए हम लोग एक मंच पर खड़े होकर विभाजन को छोड़कर हम लोग इस देश को बचाने का काम करें। इसलिए हमने जोट किया। जोट का मतलब किस रूप में? कांग्रेस के साथ तो सीट एडजस्टमेंट है, कांग्रेस के साथ उस रूप में कोई पॉलिटिकल अलायंस वगैरह की बात हम नहीं कर। एक सीट एडजस्टमेंट है ताकि बीजेपी की जो पॉलिसी है डिवाइड एंड रूल, जो ब्रिटिश की पॉलिसी है, उसको हम रोक सकते हैं। जोट हमारा जनता का है, जोट हमारा देश प्रेमियों के साथ है। इसलिए मैं मोदी जी की उस सवाल की जवाब में मैं कहती हूं हमारी दोस्ती हर देश प्रेमी के साथ है और हमारी कुश्ती हर शख्स के साथ है जो देश के संविधान पर हमला कर रहे हैं। আপনার কথা সূত্র ধরে যেটা জানতে চাইবো, আপনি অ্যালায়েন্সের কথা বলছিলেন, যেটা বিজেপি বিরোধী অ্যালায়েন্স যদি আমরা বলি, আপনারা অ্যালায়েন্সের কথা বলছেন, গ্রেটার অ্যালায়েন্সের কথা বলছেন, কিন্তু ত্রিপুরাতেই আমরা যদি দেখি টিএমসি তারা আলাদাভাবে লড়াই করছে। তীব্রামথা এখানে নিঃসন্দেহে রিজিওনাল পার্টি হলেও এদের এখানে একটা ভিত রয়েছে, তারা আলাদাভাবে লড়াই করছেন। সেখানে কি গ্রেটার অ্যালায়েন্সে কোথাও একটা বাধা কি এখানে রয়েছে? পাশাপাশি আরো একটা বিষয় যেটা জানতে চাইবো, যে 2024 লোকসভা নির্বাচনের আগে ত্রিপুরা থেকে কি সেমিফাইনাল ম্যাচ আপনাদের হচ্ছে? ত্রিপুরার জন্য তো ফাইনাল, 5 বছরের জন্য তো এটা তো ফাইনাল ম্যাচ। আমি যা বলছিলাম কি ত্রিপুরা প্রথম চ্যালেঞ্জের মুখে আছে। আমি সেইভাবে দেখলাম কি 2023 থেকে 2024 অবধি অনেক স্টেটের নির্বাচন হবে, আর সেই নির্বাচনের শৃঙ্খলাতে ত্রিপুরা হচ্ছে প্রথম। তো সেই জন্য ত্রিপুরা যা জনগণের উপর দায়িত্ব আছে তার ভার বেশি। যাই হোক, আপনি যা বলছেন এটা ঠিক কি আমি এত বড় শব্দ অ্যালায়েন্স শব্দটা আমি ব্যবহার করতে পারি না। কেন? এটাও ঠিক কি আমাদের সব আলাদা আলাদা পার্টিস আছে, আমাদের আলাদা আন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন পুরো দেশে
আমরা দেখছি সামনে ভবিষ্যৎ আর আজকের মৌজুদা স্থিতিতে কি কি বড় চ্যালেঞ্জ আছে আমাদের সামনে। তো নিশ্চয় আমাদের কাজ অ্যাজ এ রেসপন্সিবল পার্টি কমিটেড টু দ্য পিপল, আমাদের কাজ হচ্ছে কি আমরা মঞ্চ বলে কি যারা আমাদের সাথে অ্যাডজাস্টমেন্ট করে ভোট ডিভিশনকে শেষ করতে চায়, for one thing to save secularism and democracy in this country. আমরা মোথাকেও বললাম কি আর কথাও হয়েছে, আর আমরা বলেছি যে আপনারা যদি সত্যি বিজেপির বিরুদ্ধে আপনাদের যা একটা অভিজ্ঞতা হয়েছে, ওরা নিজে বলেছে কি বিজেপি ইনসাল্ট করেছে পুরো ট্রাইবাল কমিউনিটিতে। একদিকে বলেছে আইপিএফটিকে নিয়ে একটা মোর্চা করেছে, আইপিএফটিকে ওরা যা ওয়াদা করেছিল সব শেষ করে দিল। আজকে আইপিএফটি নিজের এত দুর্বল হয়ে গেছে, কেউ কেউ মোথাতে যাচ্ছে, কেউ আমাদের সাথে আসছে, কেউ ওদের সাথে আছে। তো ব্যাপারটা হচ্ছে কি যদি কোনো দল বা রাজনৈতিক শক্তি যা আমরা অ্যাপ্রোচ করি, ওরা যদি মনে করে কি সত্যি এটা একটা চ্যালেঞ্জ হিসাবে আমরা দেখছি, তাহলে ওরা নিশ্চয় আসতে পারত। তো আমাদের কথা শুধু ত্রিপুরার জন্য নয়, ত্রিপুরা এই জন্য কেন 5 বছর, আমি আপনাদের জিজ্ঞেস করছি, আমার তো মনে আছে আমি তো 5 বছর আগে নির্বাচনে এখানে ছিলাম, আমি তো শুনলাম भैया मिस्ड कॉल दे दो और आपका नंबर रजिस्टर होगा और हर घर में नौकरी होगी। मोदी जी इसके बारे में आप क्यों नहीं बोले? वो बोले मनरेगा में 200 दिन का काम देंगे, 42 डेज एवरेज आया है उन्हीं के स्टैटिस्टिक्स में। 7 पे कमीशन लागू होगा, कहाँ लागू? तो এই যা ওরা যা প্রতিশ্রুতি হিসাবে মানুষকে বিভ্রান্ত তৈরি করে সরকার তৈরি করেছে। আজকে মোদিজি বলছে, অমিত শাহর কথাও আমি শুনলাম, আজকে আমি যখন ফিরছিলাম তখন ওর বক্তৃতা আমি ওই ইউটিউবে শুনছিলাম। আচ্ছা, উনি একটা কথা বলেননি, এত ভালো রাজ যদি হয়েছে তো भैया ये तो बताओ कि विप्लव देव को क्यों हटाया? आपका इतना बढ़िया राज आपने त्रिपुरा में स्वर्ग बना दिया, तो स्वर्ग बनाने वाले मुख्यमंत्री को क्यों आपने हटा दिया लात देकर? কোথায় আছে আজকে দেখা যাচ্ছে? তো সেই জন্য আমি যা বলতে চাই সুতপা কি আজকের পরিস্থিতির মধ্যে আমাদের ত্রিপুরার ভবিষ্যতের জন্য যারা এত মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে, ডাবল ইঞ্জিন সরকারের মাইনে হচ্ছে ডাবল ইঞ্জিন মহঙ্গাই, ডাবল ইঞ্জিন মূল্যবৃদ্ধি, ডাবল ইঞ্জিন দুর্নীতি, ডাবল ইঞ্জিন মিথ্যা, তাহলে কি হবে? আপনার প্রসঙ্গ ধরেই আরেকটা বিষয় আমি যেটা জানতে চাইবো যে জোট যেটা তৈরি করেছেন, আপনারা বলছেন আসন সমঝোতা, সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে আপনারা ক্ষমতায় যদি আসেন তাহলে পরবর্তী সময়ে যেহেতু আদর্শগতভাবে দুটো দল সম্পূর্ণভাবে আলাদা, অনেক বছর শত্রু হিসেবেই ছিল, এখন আমরা ধরে নিতে পারি তারা বন্ধু, তাহলে যদি নির্বাচনের পরে আপনারা ক্ষমতায় আসেন সেক্ষেত্রে এই বিষয়টা কতটা ফলপ্রসূ হবে কি বলবেন? দেখুন, এখন যদি গদি মোদির এখন টাইম নেই, এখন হচ্ছে আমরা এখন ব্যাটলের মধ্যে আছি। এখন গণতান্ত্রিক অধিকার আমাদের ভোট আমরা দিতে পারবো কিনা, এটা হচ্ছে আজকে প্রশ্ন। আমরা ত্রিপুরা জনগণের সামনে আমাদের ম্যানিফেস্টোটা পরিষ্কারভাবে দিয়ে দিচ্ছি। আজকে আমি মঞ্চ থেকে বলতে পারি কি যদি জনগণ আমাদের জনমত দেয়, সেটা জনগণের উপর নির্ভর করে, আমাদের যা ইলেকশন ম্যানিফেস্টো আছে আমরা সেটা লাগু করার পুরো চেষ্টা করব। এখন প্রশ্ন হচ্ছে ত্রিপুরা নির্বাচনে, গত লোকাল নির্বাচন যা হলো, গত মিউনিসিপ্যাল বা আপনার এই পঞ্চায়েতের ইলেকশন, অনেক অনেক জায়গায় ক্যান্ডিডেট নমিনেশন দিতে পারেনি, ভোটের কথা ছেড়ে দিন। আমি আপনাকে জিজ্ঞেস করছি আর আপনার দর্শকদের আমি একটা কথা বলতে পারি আর চাই কি, হ্যাভ ইউ এভার হার্ড ইন এনি স্টেট ইলেকশন, একটা প্রাদেশিক ইলেকশনে গুজরাট থেকে পুলিশ এখানে কেন এসছে বলো?
মধ্যপ্রদেশ থেকে পুলিশ এখানে কেন এসছে? আসামের পুলিশ এখানে কেন পোস্টেড হয়েছে? কেন? সিআরপিএফ আছে, টিবেটান পুলিশ ফোর্স আইটিবিপি আছে, প্যারামিলিটারি ফোর্সেস আছে, প্রত্যেক নির্বাচনে ওরা থাকে। এবার কি দরকার আছে? কি লোকসভা ইলেকশন হচ্ছে? কি ফোর্সের এত কমজোরি আছে, কি সংখ্যা নেই সেজন্য আমরা গুজরাট থেকে নিয়ে আসবো? এক তো আসাম চিফ মিনিস্টার আর কোনো কাজ নেই, এখানে পোস্টেড হয়ে গেছে। কত টাকা আসছে প্রত্যেক অফিসার জানে। আর আমরা তো নির্বাচন কমিশনকে ওই প্রশ্নটা তুলেছি আর বলেছি কি আপনারা কি করছেন? জায়গা জায়গা টাকা নিয়ে বড়ি বড়ি নিয়ে যাচ্ছে। তো প্রথম চ্যালেঞ্জ আমাদের সামনে, আর আমার মনে হয় যদি আপনি আমাকে পারমিশন দেবেন বলতে, এটা ত্রিপুরার প্রত্যেক নাগরিকের একটা দায়িত্ব আছে कि নিজের ভোট নিজের মত, फ्री एंड फेयर इलेक्शन। व्हाई ब्रिंग गुजरात पुलिस? अरे गुजरात के प्रधानमंत्री है, गुजरात के होम मिनिस्टर है, ठीक है, लेकिन आप गुजरात की पुलिस भी साथ साथ क्यों ला रहे हैं? इसकी क्या समझ है? ये कोई तरीका नहीं होता। আপনার কথা প্রসঙ্গে একটা প্রশ্ন আমার মাথায় এলো, আর ইউ স্যাটিসফাইড অর হ্যাপি উইথ দ্য রোল অফ ইসিআই অর স্টেট ইলেকশন অফিস? Well, the first question that we want to ask is we have already given many representations to the election commission. আপনি দেখেছেন, আপনার কাছে হবে, প্রেসের কাছে আমরা দিয়েছি, আজকে ছেপেছে অনেক খবরের কাগজে। তো আমরা জিজ্ঞেস করতে চাই কি যে আমরা প্রশ্নগুলো তুলেছি, যা সব টাকা বিলি হচ্ছে আলাদা আলাদা জায়গায়, ইলেকশন কমিশন এটা কি করছে? আমি শুনেছি so many crates of liquor ত্রিপুরাতে এসে গেছে, তো ইলেকশন কমিশন তাতে কি করছে? আমাদের লোক অনেক জায়গায় গিয়ে পুলিশকে, ইলেকশন কমিশন অফিসারদের আমরা খবর দিচ্ছি কি আপনারা দেখুন কি হচ্ছে এখানে, ওরা অ্যাকশন নিচ্ছে কি? একটা কথা আমি বলবো নিশ্চয়, আই কনগ্রাচুলেট দ্য অফিসার। কেন আমাদের এখানে আগরতলায় যা আমাদের সাপোর্টেড ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আছে রামনগরে, উনি একটা উকিল, হি ইজ আ লয়ার, and his junior was physically attacked by a BJP councillor. সেটাতে যখন আমরা কমপ্লেইন্ট করেছি, তাকে গ্রেফতার করেছি, প্রথমবার আমরা দেখেছি, এটা ভালো। কিন্তু অন্য জায়গা যা বাইক বাহিনী নিয়ে আমরা আজকে দেখেছি, প্রত্যেক পেট্রোল পাম্পে আপনারা গিয়ে দেখবেন, প্রত্যেক পেট্রোল পাম্পে কুপন দেওয়া হয়েছে কি ফ্রি পেট্রোল আর ডিজেল দেওয়া হচ্ছে। why? how is it allowed? কেন? পেট্রোল পাম্পে তো প্রাইভেট ওদের হাতে আছে, তো কে কাকে ধরবে? তো এইসব ইলেকশন কমিশনকে তো দেখতে হবে। আমি তো নিজে চোখে দেখেছি আজকে অমিত শাহ র্যালিতে কত মোটর বাইক নিয়ে, নতুন মোটর বাইক, পুরনো মোটর বাইক। এখন যদি ইলেকশন কমিশন অ্যাকচুয়ালি নিজের দায়িত্ব দিয়ে কাজ করছে, ওদের তো ইনকোয়ারি করা উচিত। আর এইসব টাকা কোথায় থেকে আসছে? এটা একটা প্রশ্ন, কোথায় থেকে এত টাকা? তো এইগুলো যদি ইলেকশন কমিশনের যা দায়িত্ব আছে এটা যদি পালন হয়, আমার মনে হয় আমাদের দেশের গণতন্ত্রের জন্য ভালো হয়। আমি এতটুকু বলবো। আমার সহকর্মী আপনাকে প্রশ্ন করার আগে আমি একটু জানতে চাইবো, যদি এই ইলেকশন কমিশনের মানে স্টেট ইলেকশন অফিসের যে দায়িত্ব রয়েছে সেটার উপর দাঁড়িয়ে যদি আপনাকে 1 থেকে 10-এর মধ্যে তাদের মার্জিন দিতে হয়, আপনি কত দেবেন? না দেখুন, আমি ওইসব কেন, এটা একটা খুবই গম্ভীর ব্যাপার সুতপা, আমি না ওইটা করতে পারবো না। আই ক্যান্ট গিভ মার্কস 1 out of 10, 2 out of 10। এটা আমাদের মাস্টার মশাই করতে পারে, আমি করতে পারি না। আমি শুধু এটা বলতে পারি আর চাই কি ইউ আর আ কনস্টিটিউশনালি ম্যান্ডেটেড অথরিটি, আপনাদের একটা ম্যান্ডেট আছে। আজকে আপনি আছেন, আমি আছি, কালকে বোধহয় আপনি থাকবেন না, আমিও থাকবো না, কিন্তু আমাদের ইনস্টিটিউশন অফ ডেমোক্রেসি থাকবে কিনা এই দেশে? আজকে যদি কারোর প্রেশারে একটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হয় না, তাহলে হিন্দুস্তান তো হারবে না, টিম ইন্ডিয়া উইল লুজ না, ডেমোক্রেসি উইল লুজ, ত্রিপুরা উইল লুজ।
টিম ইন্ডিয়া উইল লুজ। সেই জন্য আমি বলি কি, আমি মার্কস সংখ্যা দিতে পারি না, কিন্তু হ্যাঁ আমি অনুরোধ করব কি স্ট্রিক্টলি এটা করা উচিত। আমি বলছি না কি প্রত্যেক অফিসার বায়াস আছে, অনেকেই আছে যারা নিজের কাজ করতে চায়, করতে দেওয়া হবে কিনা সেটা আমাদের দেখতে হবে। একদমই ঠিক। আমরা দেখেছি যে আমাদের রাজ্যে কিন্তু জনজাতি ভোট একটা বড় ফ্যাক্টর। জনজাতি ভোট অর্থাৎ পাহাড়ে যারা আমাদের রাজ্যের জনজাতিরা রয়েছেন, সেক্ষেত্রে বর্তমানে কিন্তু আমাদের রাজ্যে এডিসিতে শাসন করছে তিপ্রামথা দল। আমরা যদি দেখি আপনারা লড়াই করছেন, সেক্ষেত্রে পাহাড়ে লড়াইটা কতটা কঠিন হবে, কারণ সেখানে বর্তমানে তিপ্রামথা রয়েছে। দেখুন, আমরা প্রথমত আমি বলতে চাই কি লেফট আর সিপিএম বিশেষ করে ট্রাইবাল এর যা অটোনমি, ট্রাইবাল ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি, ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ, ট্রাইবাল কালচার, এটা আমাদের সাংবিধানিক অধিকার আছে। এটা কারোর মেহরবানি নেই, এটা কারোর দয়া নেই। আর আমরা মনে করি পিপলস ইউনিটির ভিত্তিতে ট্রাইবালের যা কনস্টিটিউশনাল অধিকার আছে সেটা রক্ষা করার জন্য আমরা আছি। এই এডিসি কোথায় আর কেমন তৈরি হলো, এটা তো হিস্ট্রি আছে। এই 6 শিডিউল প্রথম আমাদের লেফটের লড়াইয়ের জন্য একটা 6 শিডিউল ত্রিপুরাতে এই পুরো এলাকায় এডিসি তৈরি হয়েছে। এটা লেফটের জন্য, এটা আর কোনো দলের জন্য নয়, লেফটের জন্য। আর আমরা দেখেছি কি সত্যি এটা ঠিক কি এডিসি যা ফাইন্যান্সিয়াল পজিশন আছে সেটা অনেক মজবুত করার দরকার আছে। এডিসির যা ম্যাক্সিমাম অটোনমি আমরা দিতে পারি আমাদের দেওয়া উচিত। কিন্তু আমরা বলি গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, ত্রিপুরাকে বিভাজিত করে একটা ট্রাইবাল সেন্টিমেন্টের নামে আমরা এটা মনে করি এটা না ট্রাইবালের স্বার্থ হবে না ত্রিপুরাবাসীর অন্য কমিউনিটির স্বার্থে হবে। সেই জন্য কঠিন আছে, নো ডাউট অ্যাবাউট ইট। প্রত্যেক লড়াই একটা নতুন পরিস্থিতিতে একটা কঠিন লড়াই আছে, সেটা আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু আমরা যা দেখছি কি ট্রাইবাল কমিউনিটির ভেতরেও একটা প্রশ্ন উঠছে, আর সেটা আমরা দেখছি আমাদের মোথা লিডারের বক্তৃতাগুলোতে। এখন গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের কি পরিকল্পনা সেটা কিন্তু সরে গেছে। এখন ম্যাক্সিমাম অটোনমির কথা হচ্ছে, আমরাও তো বলছি ম্যাক্সিমাম অটোনমি। আর আমরা শুধু ত্রিপুরায় নয়, আমি বলছি আমি এখন ছত্তিশগড় থেকে ফিরেছি, কংগ্রেসের সরকার আছে, কিন্তু সেই ছত্তিশগড়ে বাস্তার এলাকায় খ্রিস্টান কমিউনিটি ট্রাইবাল আছে, খুব গরিব। খ্রিস্টান, নন খ্রিস্টান, আদিবাসী বিলিভার্স সবই গরিব। সেখানে বিজেপি খ্রিস্টান আদিবাসীদের উপরে একটা যেভাবে হামলা করেছে, মুহিম চালিয়েছে, it is a shameful thing. I have given it in writing with the details. 2000 পরিবার আজকে বিজেপি আরএসএস এর জন্য বেদখল হয়েছে গ্রামে। আমার মহিলা বন্ধুরা এখানে আছে, বোনেরা, আপনি ভাবুন, আমার ফোনে একটা ভিডিও আছে, একটা 8 বছরের বাচ্চা, একটা খ্রিস্টান পরিবার, গরিব, 8 বছরের মেয়ে মারা গেছে ও শরীর খারাপের জন্য, ইলনেসের জন্য। বিজেপির লোক ওইখানে বলেছে না, খ্রিস্টান জমি যা আছে সে গ্রামে, নিজের জমি, নিজের বাড়ির জমি, যেখানে ওরা কবর দেয়, প্রত্যেক আদিবাসী কবর দেয়, ছত্তিশগড়ে, ঝাড়খণ্ডে, মধ্যপ্রদেশে, সেখানে প্রত্যেক জায়গায় যেখানে খ্রিস্টান বেরিয়াল হচ্ছে, ওরা সে বেরিয়াল গ্রাউন্ডে গিয়ে সে ডেড বডিকে বের করছে। What is this inhumanity? আর কেন হচ্ছে?
কেন নির্বাচন হবে? আদিবাসীদের বিভাজিত করতে হবে। মোদি যে এখানে বলেছেন উই ওয়ান্ট ইউনিটি, কিন্তু ছত্তিশগড়ে আপনারা কি করছেন? সেই জন্য আমরা বলছি যারা ট্রাইবালের নামে পলিটিক্স করছে, they should see what is happening every day today. আজকে কি হচ্ছে, আজকে ত্রিপুরা ট্রাইবালস এর সাথে কি হচ্ছে, সেটা নিয়ে যদি মোথা একটা ট্রাইবাল রাইটস এর ডিফেন্সের জন্য একটা প্ল্যাটফর্ম করত, তখন নিশ্চয়ই আমাদের সাথে কোনো মতভেদ নেই, তখন কোনো পরিস্থিতি কঠিন হতো না। আপনি যেটা বললেন যে লড়াইটা অবশ্যই কঠিন, সেক্ষেত্রে আপনারা তাদের কাছে কোন ভিত্তিতে যাচ্ছেন, কিভাবে ভোট চাইছেন এই নির্বাচনের জন্য? যারা ট্রাইবাল এরিয়াতে রয়েছেন তাদের কাছে আপনারা কিভাবে যাচ্ছেন, কোন বিষয়টা দেখুন, নিয়ে আমরা যাচ্ছেন? আমাদের রেকর্ড কি আছে ট্রাইবালের জন্য? ফরেস্ট রাইটস অ্যাক্ট আমরা লড়াই করি ইউপিএ গভর্নমেন্টের সময়, প্রথমবার আমাদের দেশে একটা ট্রাইবাল ফরেস্ট রাইটস অ্যাক্ট তৈরি হয়েছে। ফরেস্ট রাইটস অ্যাক্ট, যেখানে যেখানে ট্রাইবালস ফরেস্টে আছে ট্রেডিশনালি, সেই রাইটটা, সেই ফরেস্ট ল্যান্ডে ওদের রাইট, সেটা একটা কানুন তৈরি হয়েছে। সেটা ইমপ্লিমেন্টেশনের লেফট ফ্রন্ট গভর্নমেন্ট পুরো দেশে বেস্ট রেকর্ড। আজকে আপনারা দেখুন, যেখানে রাবার প্লান্টেশন আছে, চাকরি তো আমরা ওরা দিতে পারছে না, রিজার্ভেশন শেষ হচ্ছে ট্রাইবালের জন্য। এখন যারা রাবার প্লান্টেশন করছে তাদের উপর যদি বাধা দেওয়া হয় আর বলা হয় কি রাবার প্লান্টেশন ফরেস্টের ল্যান্ডে হতে পারে না, তাহলে হাজার হাজার এখানে ট্রাইবাল পরিবার আছে, ওদের জীবিকা শেষ হয়ে যাবে, পুরো ইকোনমি শেষ হয়ে যাবে। তো সেই জন্য ট্রাইবাল রাইটস, ইকোনমিক রাইটস, এডুকেশন রাইটস, সোশ্যাল রাইটস, ল্যাঙ্গুয়েজ রাইটস, ককবরক আমরা প্রমোট করেছি। এটা প্রথম প্রদেশ আছে পুরো নর্থ ইস্টে যেখানে ট্রাইবাল ল্যাঙ্গুয়েজের প্রমোশনের জন্য এরকম একটা ব্যবস্থা করা হয়েছে, এটা আমরা বলতে পারি। তো সেই জন্য ট্রাইবাল ডেমোক্রেসি আর ট্রাইবাল রাইটস, ট্রাইবাল আইডেন্টিটি আলাদা করে ত্রিপুরাকে বিভাজিত করে ত্রিপুরা জনগণকে, ইউনিটিকে শেষ করে, এটা হবে না। এই জনজাতিদের মধ্যেই আপনাদের ভিত ছিল। আমরা দেখেছি বামফ্রন্ট কিভাবে তিলে তিলে গণমুক্তি পরিষদ, সেখানে জিএনপি গড়ে তোলে এবং কিভাবে জনজাতিদের কাছে পৌঁছেছে। আমরা যদি দেখি রাজ্যে বামফ্রন্টের গোনাটা শুরুই হতো বিধানসভা নির্বাচনে +20 ধরে, এবারও কি সেটা আপনারা আশা রাখছেন? এবার তো ন্যাচারালি কঠিন পরিস্থিতির মধ্যে, শ্বেতা ঠিকই বলেছে। কেন দেখুন, আমরা তো একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ, চ্যালেঞ্জ কি আছে সেটা দেখে আমরা এগোই। তো এটা তো অস্বীকার করা যায় না কি ট্রাইবাল সিটসের মধ্যে এডিসি নির্বাচনের পর একটা বিভ্রান্ত তৈরি হয়েছিল। আমি যা বলছি আর আমি তা দেখছি, ধরুন আজকে আমি বাগমাতে গেলাম, বাগমা কনস্টিটিউয়েন্সি গত 5 বছর আমাদের জন্য খুব কঠিন ছিল। আজকে আমি দেখলাম তো খুব বড় সভা হয়েছে। আমাদের যে প্রার্থী আছে নরেশ জামাতিয়া, ওনার লিডারশিপে আজকে একটা বিরাট মিছিল হয়েছে। না বিজেপি করতে পেরেছে, ওখানে মন্ত্রী আছে একটা প্রার্থী, আর আরেকজন যা চিফ অফিসার আছে এডিসি মোথা থেকে ওনা, বাট দে আর নট এবল টু মোবিলাইজ। কেন? আমাদের বেস ট্রাইবাল আর নন ট্রাইবাল দুটোই মধ্যে আছে। তো সেই জন্য ইভেন ট্রাইবাল সিটের মধ্যে যেখানে একটু পরিস্থিতি কঠিন হতে পারে, কিন্তু সেখানে ওর মানুষ দেখছে কি যা বিজেপির বিরুদ্ধে যা লড়াইয়ের মধ্যে প্রাথমিক আছে সেটা হচ্ছে সিপিএম। সেই জন্য যারা বিজেপি মোথারও যা সাপোর্টার্স বিজেপির বিরুদ্ধে হতে চায়, ওরা দেখছে কেন বিজেপি তো মোথাকে এত ইনসাল্ট করেছে দিল্লিতে। আমি জানি না মোথার লিডার কি ভেবে দিল্লিতে গেলেন কথাবার্তা বলার জন্য। আজকে অমিত শাহ ওদের কি গালিগালাজ দিয়েছে। আমি তো বলি
कि अमित शाह होम मिनिस्टर नॉय गाली गलौज मंत्रालय चला रहे, हिट मिनिस्टर, नॉट होम मिनिस्टर, ही इज द हिट मिनिस्टर। আর আজকে ওর পুরো স্পিচে কিভাবে মোথাকে বলেছে, ইট ইজ নট দ্য ওয়ে টু রেসপেক্ট সামওয়ান। কালকে কথাবার্তা বলছিলে, আজকে রকম ইনসাল্ট করছো, কিন্তু মোথার সাপোর্টার নিজে ওদের মাথায় প্রশ্ন আছে কি কেন গেল দিল্লিতে কথাবার্তা বলার জন্য, যখন পরিষ্কার কি বিজেপি ওদের প্রভুত্বর উপর করতে চায়। বিজেপি কোনো অ্যালাইকে রেসপেক্ট করে না। আপনি দেখুন নীতিশ কুমার বেরিয়ে এসছে, আকালি দল বেরিয়ে এসছে, শিবসেনা ওদের সবচেয়ে বড় অ্যালাই বেরিয়ে এসছে, কাশ্মীরে ওদের অ্যালাই ছিল, ওরা বেরিয়ে এসছে পিডিপি। তো সব জায়গায় বিজেপির অ্যালাই বিজেপিকে ছাড়ছে কেন? They don't respect anybody else. हम हैं और हम ही रहेंगे, यही उनकी नीति है। तो সেই জন্য আমি বলছি কি আপনার যে প্রশ্ন আছে শ্বেতা, কি বিজেপি আর মোথার যা এখন রিলেশন আছে, আমার মনে হয় ওর মধ্য দিয়ে মোথার নিজের সাপোর্টার এখন বুঝতে পারছে কি বিজেপির বিরুদ্ধে যদি আমাদের এইবার নির্বাচনে করতে হবে, তখন সিপিএম আর যেখানে কংগ্রেস আছে ওদেরকে ভোট দিয়ে আমরা বিজেপির এই বুলডোজারকে আমরা থামাতে পারি। এবার যে প্রশ্নে আপনার কাছে যাব, বিজেপির 5 বছরের শাসন ক্ষমতা যদি আমরা বাদ দিই, তবে আমরা দেখব যে বিগত প্রায় 2 দশক ধরে আপনাদের বামেদের মুখ্যমন্ত্রী মুখ ছিলেন মানিক সরকার। লড়াইয়ের ময়দান এবার কতটা আপনারা তাকে মিস করছেন, যদিও দলীয় নীতিতে তিনি সরে গেছেন এবার লড়াইয়ের ময়দান থেকে। পাশাপাশি এটাও আপনার কাছে প্রশ্ন থাকবে যে এবার এই জোটের মুখ্যমন্ত্রীর মুখ কে হচ্ছেন। আমি আগে কমরেড মানিক সরকারের ব্যাপারে বলবো, আমরা অ্যাকচুয়ালি অনেক পারসুয়েট করেছিলাম কমরেড মানিক সরকারকে, কিন্তু কমরেড মানিক সরকার নিজে বলেছেন কি এখন যা চ্যালেঞ্জ আছে আমাকে প্রত্যেক জায়গায় গিয়ে এই অভিযানকে আমাকে চালাতে হবে, আর একটা সিট থেকে আমিও লড়বো, আর বিজেপির বিরুদ্ধে যা লড়াই আছে সেখানে কোনো দুর্বলতার জায়গা নেই। দ্বিতীয় কথা উনি বলেছেন, আমায় এই সময় পার্টিতে পলিট ব্যুরো মেম্বার, সেন্ট্রাল কমিটি মেম্বার, ত্রিপুরার আনডিসপিউটেড লিডার, উনি বলেছেন at this time it is important for me কি আমরা নেক্সট টিমটা আমরা তৈরি করি। আর আমি মনে করি কি যেখানে আজকের পলিটিক্সে স্বার্থে one's own self, one's own position, এই পলিটিক্সের মধ্যে এইরকম একজন যা একটা এক্সেম্পলারি মুখ্যমন্ত্রী ছিলেন, যা পুরো দেশ বলেছেন the most honest chief minister, উনি নিজে বলেছেন that we have to bring a new team. I think it is an inspiring example for all young people in Tripura. So yes, this is a big challenge. He is very much in the leadership of the campaign, and the next step কি হবে না হবে, আগে ভোট হবে, ভোটের পর গিনতি হবে, আর তারপরে এটা ঠিক হবে কি নেক্সট কি হবে। যদিও আপনাদের জোট সঙ্গীর পক্ষ থেকে কিন্তু ডিক্লেয়ার দিয়ে দেওয়া হয়েছে কে হচ্ছে জোটের মুখ্যমন্ত্রী, সেটা আপনারা একটা পোল করুন, কেন আমি তো এখন এই মঞ্চ থেকে শুধু এটাই বলতে চাই, আর এটা বলতে পারি আমি ত্রিপুরার জনগণকে বলবো, প্রথম কথা, ensure you vote, ensure a free and fair election, and please vote for peace, security, harmony against the 5-year misrule of the BJP government. আমরা যদি বলি যে আমরা নির্বাচনের একেবারে দোরগোড়ায়, আর মাত্র 2-3টে দিন বাকি, তারপরেই কিন্তু ভোট উৎসব বলা যেতে পারে, সেক্ষেত্রে আপনি বা আপনারা কতটা আশাবাদী এবারের নির্বাচন নিয়ে? জ্যোতি বাবু আমাদের খুবই প্রিয় নেতা, কমরেড জ্যোতি বাসু, উনি একটা কথা বলে গেছেন, have faith in the people. The people will ultimately decide. আমি যা দেখছি ত্রিপুরাতে এত টাকা আসছে, কোটি কোটি টাকা, এত দমনকারী নীতি হয়েছে, তা সত্ত্বেও ত্রিপুরার জনগণ ঘুরে দাঁড়িয়েছে।
আর সেই জন্য আমি বলবো, নিশ্চয় আমার বিশ্বাস আছে, আশা নয় বিশ্বাস, কি এবার ত্রিপুরার জনগণ will give their vote fearlessly, freely, and will vote for the left front and for the Congress candidates. একেবারে শেষ প্রশ্ন যে বিষয়টা আপনার কাছে থাকবে, একেবারে সংক্ষেপে শেষ প্রশ্ন। আপনারা বামফ্রন্টের পক্ষ থেকে, আমরা জানি বামফ্রন্ট একটা সুসংগঠিত দল, আমরা দেখছি তারকা প্রচারকরা আসছেন, স্টার ক্যাম্পেইনাররা আসছেন, তার মধ্যে আপনিও অন্যতম, কিন্তু আপনাদের জোট সঙ্গীরা একটু কিছুটা পিছিয়ে মনে হচ্ছে। জোট সঙ্গী কোথাও আপনাদের একটু ড্যামেজ করছে বা সেটার দায়ভার আপনাদের নিতে হচ্ছে? না, আপনি তো প্রথমে এই পুরো প্রোগ্রামের প্রথমে এই ব্যাপারে আপনি প্রশ্ন করেছেন, আর আমি বলেছি কি এটা জনগণ পুরো অল ইন্ডিয়া লেভেলে জনগণ এটা চায়, শুধু কংগ্রেস সিপিএম এর ব্যাপার নয়, এটা প্রত্যেক হিন্দুস্তানের সিটিজেনের একটা দায়িত্ব। কি এই যা বুলডোজার চলছে আমাদের সংবিধানের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, সেকুলারিজমের বিরুদ্ধে, থামাবার জন্য সবাইকে একসাথে মিলিয়ে কাজ করতে হবে, আর ত্রিপুরা হচ্ছে তার প্রথম পরীক্ষা। আমি যে প্রশ্নটা করেছিলাম, বামফ্রন্টে তারকা প্রচারকরা আসছেন, আপনি এসেছেন, সীতারাম ইয়েচুরি থেকে শুরু করে প্রত্যেকে আসছেন, সেই জায়গায় তারকা প্রচারক বা স্টার ক্যাম্পেইনারে কিছুটা পিছিয়ে আপনাদের জোট সঙ্গী, সেটাও কি কভারেজ আপনাদের দিতে হচ্ছে? দেখুন, প্রত্যেক পার্টি নিজের কে আসবে না আসবে কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু আমাদের প্রত্যেক মিটিং এ কংগ্রেসের লিডার থাকছে, আমরা থাকছি, আর আমি এক কথা নিশ্চয় বলবো, প্লিজ ডোন্ট ইনক্লুড আস ইন দিস ফ্রেজ স্টার ক্যাম্পেইনার। স্টার ক্যাম্পেইনার হেলিকপ্টার আসে, ডেলি প্যাসেঞ্জারি করে দিল্লি থেকে, আমরা তা নয়, আমরা মানুষ যারা জমিনে আমাদের পা আছে, আমরা কোনো স্টার নেই, আমরা কোনো বড় স্টার ক্যাম্পেইনের নাম আমাদের কি স্যুট করে না, আমরা কমিউনিস্ট, আমরা মানুষের সাথে আছি, মানুষের স্বার্থে আছি, এতটুকু আমি বলতে পারি। যাই হোক, মানুষ কিন্তু আপনাকে তারকা হিসেবেই দেখেন এবং তাদের মাঝখানে আপনি সেভাবেই থাকেন। আমাদের আজকের এই প্রথম পর্বের সম্প্রচার আমরা এখানে শেষ করছি, আপনারা সঙ্গে থাকুন, খুব শিগগিরই আমরা ফিরছি আমাদের আজকের কনক্লেভের দ্বিতীয় পর্বের সম্প্রচার নিয়ে। ভেদাভেদের রাজনীতি না উন্নয়নের বাণী, তার কণ্ঠে উঠবে রণের জয়ধ্বনি। দেখতে চোখ রাখুন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার কুরুক্ষেত্র 2023। বেজে গেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ডঙ্কা। 28 লাখেরও বেশি ভোটার, 60টি বিধানসভা কেন্দ্রে 259 জন প্রার্থী। सेनाएं, रण किसके हाथ में है, संकल्प किसका मजबूत है, विपक्ष में किसका विश्वास है, किसकी नीतियों में राजनीति है, पक्ष या संकल्प या फिर विपक्ष की हुंकार। अब की बार त्रिपुरा में किसकी सरकार, जानने के लिए देखें त्रिपुरा विधानसभा चुनाव की सबसे बड़ी संप्रचार कुरुक्षेत्र 2023। त्रिपुरा में बज चुकी चुनावी रणभेरी, चुनावी रण में उतर चुकी सियासी सेनाएं। रण किसके हाथ में है, संकल्प किसका मजबूत है, विपक्ष में किसका विश्वास है, किसकी नीतियों में राजनीति है, पक्ष या संकल्प या फिर विपक्ष की हुंकार। अब की बार त्रिपुरा में किसकी सरकार, जानने के लिए देखें त्रिपुरा विधानसभा चुनाव की सबसे बड़ी संप्रचार कुरुक्षेत्र 2023। त्रिपुरा में बज चुकी चुनावी रणभेरी, चुनावी रण में उतर चुकी सियासी सेनाएं। रण किसके हाथ में है, संकल्प किसका मजबूत है, विपक्ष में किसका विश्वास है, किसकी नीतियों में राजनीति है,
पक्ष या संकल्प या फिर विपक्ष की हुंकार। अब की बार त्रिपुरा में किसकी सरकार? जानने के लिए देखें त्रिपुरा विधानसभा चुनाव की सबसे बड़ी संप्रचार कुरुक्षेत्र 2023। त्रिपुरा में बज चुकी चुनावी रणभेरी, चुनावी रण में उतर चुकी सियासी सेनाएं। रण किसके हाथ में है? संकल्प किसका मजबूत है? विपक्ष में किसका विश्वास है? किसकी नीतियों में राजनीति है? पक्ष या संकल्प या फिर विपक्ष की हुंकार? अब की बार त्रिपुरा में किसकी सरकार? जानने के लिए देखें त्रिपुरा विधानसभा चुनाव की सबसे बड़ी संप्रचार कुरुक्षेत्र 2023। त्रिपुरा में बज चुकी चुनावी रणभेरी, चुनावी रण में उतर चुकी सियासी सेनाएं। रण किसके हाथ में है? संकल्प किसका मजबूत है? विपक्ष में किसका विश्वास है? किसकी नीतियों में राजनीति है? पक्ष या संकल्प या फिर विपक्ष की हुंकार? अब की बार त्रिपुरा में किसकी सरकार? जानने के लिए देखें त्रिपुरा विधानसभा चुनाव की सबसे बड़ी संप्रचार कुरुक्षेत्र 2023। त्रिपुरा में রাখুন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার কুরুক্ষেত্র 2023। বেজে গেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ডঙ্কা। 28 লাখেরও বেশি ভোটার, 7টি বিধানসভা কেন্দ্রে 259 জন প্রার্থী। প্রধান জাতীয় দলের সাথে আঞ্চলিক দলের লড়াইয়ে সরগরম ত্রিপুরার রাজ্য রাজনীতি। কাকে চাইছে ত্রিপুরাবাসী? দুই প্রতিদ্বন্দ্বী দলের জোট, নাকি ডাবল ইঞ্জিন সরকারের 5 বছর, নাকি গ্রেটার টিকাল্যান্ডের দাবি? ভেদাভেদের রাজনীতি না উন্নয়নের বাণী? কার কণ্ঠে উঠবে রণের জয়ধ্বনি? দেখতে চোখ রাখুন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার কুরুক্ষেত্র 2023। বেজে গেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ডঙ্কা। 28 লাখেরও বেশি ভোটার, 7টি বিধানসভা কেন্দ্রে 259 জন প্রার্থী। প্রধান জাতীয় দলের সাথে আঞ্চলিক দলের লড়াইয়ে সরগরম ত্রিপুরার রাজ্য রাজনীতি। কাকে চাইছে ত্রিপুরাবাসী? দুই প্রতিদ্বন্দ্বী দলের জোট, নাকি ডাবল ইঞ্জিন সরকারের 5 বছর? বেজে গেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ডঙ্কা। 28 লাখেরও বেশি ভোটার, 7টি বিধানসভা কেন্দ্রে 259 জন প্রার্থী। প্রধান জাতীয় দলের সাথে আঞ্চলিক দলের লড়াইয়ে সরগরম ত্রিপুরার রাজ্য রাজনীতি। কাকে চাইছে ত্রিপুরাবাসী? দুই প্রতিদ্বন্দ্বী দলের জোট, নাকি ডাবল ইঞ্জিন সরকারের 5 বছর, নাকি গ্রেটার টিকাল্যান্ডের দাবি? ভেদাভেদের রাজনীতি না উন্নয়নের বাণী? কার কণ্ঠে উঠবে রণের জয়ধ্বনি? দেখতে চোখ রাখুন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার কুরুক্ষেত্র 2023। বেজে গেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ডঙ্কা। 28 লাখেরও বেশি ভোটার, 7টি বিধানসভা কেন্দ্রে 259 জন প্রার্থী। প্রধান জাতীয় দলের সাথে আঞ্চলিক দলের লড়াইয়ে সরগরম ত্রিপুরার রাজ্য রাজনীতি। কাকে চাইছে ত্রিপুরাবাসী? দুই প্রতিদ্বন্দ্বী দলের জোট, নাকি ডাবল ইঞ্জিন সরকারের 5 বছর, নাকি গ্রেটার টিকাল্যান্ডের দাবি? ভেদাভেদের রাজনীতি না উন্নয়নের বাণী? কার কণ্ঠে উঠবে রণের জয়ধ্বনি? দেখতে চোখ রাখুন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার কুরুক্ষেত্র 2023। বেজে গেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ডঙ্কা। 28 লাখেরও বেশি ভোটার, 7টি বিধানসভা কেন্দ্রে 259 জন প্রার্থী। প্রধান জাতীয় দলের সাথে আঞ্চলিক দলের লড়াইয়ে সরগরম ত্রিপুরার রাজ্য রাজনীতি। কাকে চাইছে ত্রিপুরাবাসী? দুই প্রতিদ্বন্দ্বী দলের জোট, নাকি ডাবল ইঞ্জিন সরকারের 5 বছর, নাকি গ্রেটার টিকাল্যান্ডের দাবি? ভেদাভেদের রাজনীতি না উন্নয়নের বাণী? কার কণ্ঠে উঠবে রণের জয়ধ্বনি? দেখতে চোখ রাখুন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার কুরুক্ষেত্র 2023। বেজে গেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ডঙ্কা। 28 লাখেরও বেশি ভোটার, 7টি বিধানসভা কেন্দ্রে 259 জন প্রার্থী। প্রধান জাতীয় দলের সাথে আঞ্চলিক দলের লড়াইয়ে সরগরম ত্রিপুরার রাজ্য রাজনীতি। কাকে চাইছে ত্রিপুরাবাসী? দুই প্রতিদ্বন্দ্বী দলের জোট, নাকি ডাবল ইঞ্জিন সরকারের 5 বছর, নাকি গ্রেটার টিকাল্যান্ডের দাবি? ভেদাভেদের রাজনীতি না উন্নয়নের বাণী? কার কণ্ঠে উঠবে রণের জয়ধ্বনি? দেখতে চোখ রাখুন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার কুরুক্ষেত্র 2023।
বেজে গেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ডঙ্কা। 28 লাখেরও বেশি ভোটার, 7টি বিধানসভা কেন্দ্রে 259 জন প্রার্থী।